আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তো তোমরা যারা অনেকে কমেন্ট করতেছিলা যে ভাই আসলে জিএসটি কেমিস্ট্রি নিয়ে একটা ভিডিও করা যায় কিনা? অলরেডি একটা মাস্টার ক্লাস করে দেওয়া আছে। তো সেই মাস্টার ক্লাসটা চাইলে করে নিতে পারো। করলে আসলে অনেকটাই কভার হয়ে যাবে। তো তবে আজকে শুধুমাত্র এই ভিডিওটা করছি যে অর্গানিকের পার্টটুকু নিয়ে আরকি। যতটা কনসাইজ ভাবে করে দেওয়া যায় এবং এতে করে তোমার জন্য সুবিধা হয় আরকি সেটা। ঠিক আছে? সো এখানে আসলে এমসিকিউ সলভ করাচ্ছি না। এখানে শুধুমাত্র হচ্ছে যে তোমাকে ধরে কি টপিক পড়তে হবে সেই টপিকগুলো নিয়ে দিচ্ছি। এর বাইরেও এমসিকিউ সলভ নিয়ে আসলে ভিডিওটা আসবে। তো সেখান থেকে তোমরা দেখতে পারবা আরকি। ঠিক আছে? তো চলো দেখি আমরা শুরু করি। এখন অর্গানিকের পার্টের নিয়ে আমরা যদি কথাবার্তা বলি, সো এখান থেকে আসলে অনেকগুলো পার্ট তো, এখান থেকে অনেকগুলো পার্ট তো, কিছু পার্ট থেকে আসলে প্রশ্ন আসেই আসবে, এরকম টাইপের আরকি। তো তার মধ্যে আমরা ধরো যে যদি এক এক করে আমরা পার্টগুলো একটু আগাই, আমরা এক এক করে যদি পার্টগুলো একটু আগাই, আমরা ধরো সমানুতার পার্ট থেকে শুরু করছি আরকি। আমরা হালকা পাতলাভাবে কিন্তু আলোচনা করবো আরকি এরকম। তো যার মাধ্যমে যেন প্রস্তুতিটা ভালো হয়। সমতার পার্টের মধ্য থেকে ১ নাম্বার হইতে পারে যে মোট সমাণু কতটি? ১ নাম্বার হইতে পারে মোট সমাণু কতটি এবং সমাণুর কতটি? এরকম বলছে। আগে আমরা এক, এক করে একটু আগাই চলো। ধরো তোমারে বলছে এরকম যে C3H8O এইটা দিয়ে মোট সমাণু কয়টা? এটা দিয়ে মোট সমাণু কয়টা? তাহলে তুমি আগে কার্বন সংখ্যাগুলো লিখছো, লিখে তুমি এটা লিখছো। এটা হচ্ছে একটা সমাণু। এটা একটা ১ নম্বর সমাণু। তারপরে কি হতে পারে? C এর সাথে C দিছো, এই যে এটা হচ্ছে আরেকটা সমাণু। ২ টা সমাণু আছে এখানে। ৩ নাম্বার সমাণুটা কি হতে পারে? যেহেতু C3H8 এরা থাকলে কি হয় এখান থেকে? অ্যালকোহলও হয়, আবার ইথারও হয় আরকি। অ্যালকোহলও হয়, আবার কি হয়? ইথারও হয় আরকি। লিখলাম। তাহলে মোট ৩ টা সমাণু আছে। পরস্পরে এই দুটো হলো অবস্থান সমাণু, আবার এইটার সাথে এইটা হলো তোমার কার্যকরীমূলক সমাণু আরকি। তাহলে মোট সমাণু তাহলে কয়টা দাঁড়ালো এখান থেকে? এখান থেকে মোট সমাণু দাঁড়ালো হলো তাহলে ৩ টা। ব্যাপারটা বুঝতে পারছি তো? ওকে, এরকম। আবার ধরো যে মোট সমাণুর প্রশ্নটা আবার এরকম কি হতে পারে? প্রশ্ন হতে পারে এরকম যে C4H8 এইটা দিয়ে মোট সমাণু কয়টা আছে আরকি। ব্যাপারটা ভালো করে খেয়াল করিও। এখানে মোট সমাণু কয়টা আছে? এখানে ১ নাম্বার সমাণু যদি আমরা চিন্তা ভাবনা করি, এটা যেহেতু একটা অ্যালকিনের কথা বলছে, মানে বিউটিন, এটা হচ্ছে বিউটিন 1। তারপরে ২ নাম্বারটা যদি যাই, তো এটা কিন্তু অবস্থান সমাণু তো অবশ্যই আসবে। ১ নাম্বারে ছিল বা ২ নাম্বারে নিয়ে আসতে বিউটিন 2। আবার ধরো চিন্তা করতে পারি এরকম, যেহেতু ৪ কার্বন আছে, ৪ কার্বন থাকলে একটা কি হয়? ৪ কার্বন থাকলে কি হয় একটা? ৪ কার্বন থাকলে এখানে একটা আ চেইন সমরূপতা আসবে আরকি। তো চেইন সমরূপতা মানে কি? যে আমরা এখান থেকে একটা ৩ কার্বনের চেইন নিছি অ্যালকিন, তার সাথে এইখানে গিয়ে একটা কি যুক্ত করে দিছি? এখানে গিয়ে আমি হচ্ছে একটা শিকল যুক্ত করে দিয়েছি আরকি। তো এটা একটা সমাণু হলো ৩ টা। তারপর ৪ নাম্বারে যদি আমরা একটু আসি, তাহলে এখানে তাহলে ঘটনাটা কি ঘটবে? আরো কিছু সমাণু লেখানো যায় কিনা? অবশ্যই যায়। যেহেতু অ্যালকিন আছে, তো অ্যালকিন দিয়ে আমরা চাইলে কি বানাইতে পারবো? হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড বানাইতে পারবো আরকি। ৩ টা দিয়ে সর্বনিম্ন সাইকেল বানানো যায়। ধরো ৩ টা কার্বন দিয়ে সর্বনিম্ন একটা সাইকেল হয়। একটা সাইকেল দিছি, এক সাইকেলের সাথে একটা দিছি কি? যে কার্বন দিছি। তাহলে ৪ টা সমাণু হয়েছে এখানে। তারপর যদি চিন্তা করি ৫ নাম্বারটা তাহলে সমাণু বানানো যায় কিনা? হ্যাঁ, যেহেতু ৩ টা দিয়ে একটা সাইকেল হয়, তার মানে ৪ টা দিয়েও একটা সাইকেল হবে আরকি। তাহলে ৪ টা দিয়েও একটা সাইকেল হবে। তাহলে গেল কয়টা মোট? তাহলে ৫ টা সমাণু আসছে। আবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে গঠনটা যেটা আছে, এইটা আবার কি আছে? কার্বন কার্বন ডাবল বন্ড আছে। এখানকার সাথে একটা কার্বন হাইড্রোজেন, এক পাশে আছে CH3, একটার সাথে আছে হাইড্রোজেন, আরেক পাশে আছে CH3। তার মানে এটা কি? জ্যামিতিক সমন্বয়ের সাথে তো কানেক্ট করে নাকি? আচ্ছা, তার মানে কি এখান থেকেও আবার ২ টা সমাণু আসবে। একটা আসবে হচ্ছে সিস, এটা আসবে সিস বিউটিন, একটা আসবে সিস বিউটিন 2, আরেকটা আসবে কি বলতো? ট্রান্স বিউটিন 2। একটা আসবে হচ্ছে কি? ট্রান্স বিউটিন 2, এটাও আসবে আরকি। তাহলে মোটা দাগে আমরা বললাম কি সমানুতার পার্টের মধ্য থেকে মোট সমাণু বলতে বললে এইরকম একটা অ্যালকোহল বা কিছু একটা দিয়ে বলবে মোট সমাণু কয়টা বের করো। আবার একটা অ্যালকিন দিয়েও বলতে পারে মোট সমাণু বের করো আরকি। অ্যালকিন দিয়ে বললে এরকম বলতে পারে সিস ট্রান্সও বের করতে বলতে পারে। আবার ধরো যে এরকম করে অবস্থান সমতা থাকতে পারে, সাইক্লিকের কথাটাও বলতে পারে, এরকম একটা ওয়ার্ড বলতে পারে আরকি। তো বললো। এবার সমতা পার্টের মধ্যে আরেকটু জিনিসটাকে খেয়াল করতে হবে। যেমন ধরো আমরা যেহেতু জ্যামিতিকের মধ্যে গেছিলাম আরকি, ঠিক না? তো জ্যামিতিকের ক্ষেত্রে নিচের কোনটি জ্যামিতিক সমানুতা দিবে বা না দিবে, এরকম প্রশ্ন হইতে পারে আরকি। যে নিচের কোনটি জ্যামিতিক সমানুতা দিবে বা দিবে না, এটা বের করতে বলতে পারে। সেটা আবার কিরকম হয়? ধরো এই যে ডাবল বন্ড দিছি, এখানে দিছি, এটা দিছি, এটা দিছি। এর সাথে ধরো যে এ, এর সাথে যে বি, এর সাথে সি, এর সাথে ডি। শর্ত ছিল এরকম, এ নট ইজ ইকুয়ালস টু বি, আবার সি নট ইজ ইকুয়ালস টু ডি। এটা ছিল শর্ত আরকি, ঠিক আছে? তার মানে ধরো তোমাকে এখন দিয়ে বলছে এরকম একটা কাঠামো আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা আর, এখানে ধরে দিচ্ছে সিএল। এইটা কি আমাকে সিস ট্রান্স সমাণু বা জ্যামিতিক সমতা দিবে কিনা? না, এখান থেকে আমাকে কোনো জ্যামিতিক সমতা দিবে না। কারণ কি? এই পাশে দুটো সমান আছে। এই পার্টটার দিকে নজর রাখতে হবে যে কোন একটা গঠন দিয়ে বলবে এটা সিস ট্রান্স সমতা দিবে কিনা, এরকম। এর বাইরে আমাকে যদি বলে এর পরে আরেকটা পার্টটা মনে রাখতে হয় আরকি। আমাকে আরেকটা পার্ট হয় কি? আলোক সমানুতা বলে আরকি, যে নিচের কোনটির ক্ষেত্রে আলোক সমানুতা দেখা যাবে।
সো আলোক সমানুতার ক্ষেত্রে শর্তই কি ছিল? আলোক সমানুতার মধ্যে শর্তই ছিল ১ নাম্বার শর্ত যে কাইরাল কার্বন হইতে হবে আরকি। কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কাকে বলে? যখন একটা কার্বনের সাথে ৪ টা ভিন্ন একযোজি গ্রুপ যুক্ত থাকে তখন তাকে কাইরাল কার্বন বলে। তাহলে চলো দেখি একটু কাইরাল কার্বন কাকে বলতেছে আমরা। যেমন ধরো এইটার সাথে একটা হাইড্রোজেন একপাশে দিলাম, একটার মধ্যে OH দিলাম, একটার মধ্যে CH3 দিলাম, ঠিক আছে? একটার মধ্যে COOH দিলাম। এটা হচ্ছে একটা কাইরাল কার্বন থাকে আরকি। এটা হচ্ছে কাইরাল কার্বন থাকে আরকি এরকম। তো কাইরাল কার্বন থাকলে আলোক সমানুতা দিবে। এখন কোথাও যদি কাইরাল কার্বনের সংখ্যা যদি n সংখ্যক কাইরাল কার্বনের সংখ্যা হয়, কোথাও যদি কাইরাল কার্বনের সংখ্যা n সংখ্যক যদি হয়, কাইরাল কার্বনের সংখ্যা যদি n সংখ্যক হয়, তখন কি হবে? তখন মোট আলোক সমাণু কত হবে জানো? তখন মোট আলোক সমাণু হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক। 2 টু দি পাওয়ার n সংখ্যক আলোক সমাণু পাওয়া যাবে। 2 টু দি পাওয়ার n সংখ্যক। যদি কোথাও ধরো 2টা আছে তখন তাহলে কয়টা হবে? তখন হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে 4, 4টা। আবার যদি 3টা থাকে কাইরাল কার্বনের সংখ্যা তখন তাহলে কয়টা হবে? তখন হবে হচ্ছে তোমাদের এখানকার মধ্যে 8টা। যদি একটা থাকে তখন হবে তাহলে 2টা। ঠিক আছে? আর আলোক সমাণুগুলো কি আলোক সমাণুগুলো হয়? একটা হয় D, একটা হয় হচ্ছে L। D মানে কি বোঝাচ্ছে? ডেক্সট্রো। L মানে কি বোঝাচ্ছে? লেভো। এর মানে হচ্ছে লেভো। ডেক্সট্রো মানে হচ্ছে কি? যেটা ক্লকওয়াইজ রাইট অ্যাঙ্গেলে ঘুরতেছে, মানে পজিটিভ অ্যাঙ্গেলে ঘুরে আরকি। আর হচ্ছে কি? লেভো মানে কি? যেটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে, মানে হচ্ছে যেটা ভুল বললাম মনে হয়। একটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেলে ঘুরে, একটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে মানে হচ্ছে কি? এইটা হলো আমাদের কাছে কাউন্টার ক্লকওয়াইজ, এটা হচ্ছে আমাদের কাছে কি বলতো ভাই? ক্লকওয়াইজ, মানে নেগেটিভ অ্যাঙ্গেলে ঘুরতেছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, তো সমৃদ্ধ পার্ট থেকে এই ধরনের প্রশ্নগুলো হতে পারে। আবার মেসোযৌগ বলে একটা পার্ট আছে। টার্টারিক অ্যাসিড হচ্ছে একটা মেসোযৌগ, কারণ কি? ওইটার আমরা কি বললাম? টার্টারিক অ্যাসিডটা একটা মেসোযৌগ। এই যে এইটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড একটা মেসোযৌগ। কারণ কি? এটা একটা নিজেদের সাথে নিজে একটা প্রতিসম যৌগ আর কি। নিজে একটা প্রতিসম যৌগ, এটা ফোল্ড করলে একটার সাথে মিলে যাবে আর কি। আর প্রতিসম যৌগ হইলে তখন সেটাকে আমরা কি বলি? তখন এটাকে আমরা বলি মেসোযৌগ বলি। এটাকে আমরা তখন মেসোযৌগ বলি। এটাতে আমরা তখন কি বলি? মেসোযৌগ বলি আর কি। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কিনা? আমি জিনিসটা বুঝছি তো? ওকে, তাহলে এই গেল হচ্ছে শুরুর দিক থেকে আমাদের সমৃদ্ধার পার্ট থেকে। এরপরের পার্টে কি প্রশ্ন হতে পারে? এরপরের পার্টে প্রশ্ন হইতে পারে হচ্ছে কিছু ওই কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, তারপরে হচ্ছে চলো শুরু করি, আমরা একটু দেখি। একটা হলো কার্বোক্যাটায়ন, এখান থেকে প্রশ্ন হইতে পারে। তারপরে ধরো যে কার্বানায়ন নিয়ে প্রশ্ন হইতে পারে। কার্বানায়ন নিয়ে প্রশ্ন হইতে পারে। তারপরে হইতে পারে প্রশ্ন কি? তারপরে হইতে পারে হচ্ছে ফ্রি রেডিক্যাল নিয়ে প্রশ্ন হইতে পারে। কি প্রশ্ন হবে বলতেছে, সমস্যা নেই। এরপরের পার্টে প্রশ্ন হইতে পারে হচ্ছে যে ইলেকট্রোফাইল নিয়ে প্রশ্ন হইতে পারে। ইলেকট্রোফাইল নিয়ে প্রশ্ন হইতে পারে। আবার এরপরের পার্টে প্রশ্ন হইতে পারে হচ্ছে নিউক্লিওফাইল নিয়ে প্রশ্ন হইতে পারে। এরকম। চলো একটু দেখি তো আমরা কি বলে ঘটনাটাকে। আচ্ছা, কার্বোক্যাটায়ন কোনগুলা? যদি কোথাও এরকম থাকে CH3+ থাকে, তাই না? আবার যদি কোথাও থাকে কি CH2+ এরকম, মানে একটা আর আছে, তার মানে কি হইতে পারে? আবার CH দুইটা আর আছে, তারপরে কি হইতে পারে? CR3 তিনটা আর হইতে পারে। একটা আর থাকা মানে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে হলো 3 ডিগ্রি আর কি। ঠিক আছে? এখানকার মধ্যে কি CH3-, তারপরে কি হতে পারে? 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে। এখানে কি হতে পারে? ফ্রি রেডিক্যাল বলছে। CH3 তার সাথে হলে কি এরকম একটা, এটাও কি হতে পারে? ফ্রি রেডিক্যাল, কিন্তু এটা একটা মুক্ত ইলেকট্রন আছে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এরকম হতে পারে। এবার তোমরা আমাকে বলো, এদের প্রশ্ন যেটা হয়, এদের ক্ষেত্রে প্রশ্ন হলো স্থায়িত্ব নিয়ে প্রশ্ন হয়, যে এদের মধ্যে কোনটা বেশি স্থিতিশীল বা স্থায়িত্ব বেশি আর কি। তাহলে তুমি কিভাবে উত্তর কিভাবে করবা? যত আর বেশি থাকবে তত বেশি ইলেকট্রন দিবে আর কি, তাই না? আর হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ। তাহলে এখানে কার্বন উপরে পজিটিভ, মানে এখানে 3টা বন্ধন আছে অলরেডি, তার মানে 6টা ইলেকট্রন আছে। একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, তার মানে 3টা বন্ধনে 6টা ইলেকট্রন আছে। যত আর থাকবে তত মানে কি অষ্টক পূর্ণের কাছাকাছি যাবে, তত বেশি স্থিতিশীল। তাহলে 3 ডিগ্রি বেশি স্থিতিশীল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে এটা মিথাইল কার্বোক্যাটায়ন। আর কার্বন আয়নগুলোর ক্ষেত্রে কি? প্রথমেই আছে দেখো 8টা ইলেকট্রন, মাইনাস সাইন আছে, 3 দুগুণে 6টা, মাইনাস মানে হচ্ছে 2টা, মানে 8টা ইলেকট্রন। তার মানে অলরেডি তো সেই স্থিতিশীল, তাহলে এইটাই বেশি স্থিতিশীল, তারপরে এইটা, তারপরে এইটা। ওকে, এখানে দেখো 7টা ইলেকট্রন আছে। 7টা ইলেকট্রন কিভাবে বুঝলাম? 3 দুগুণে 6 আর একটা ইলেকট্রন, তার মোট 7টা হয়েছে। তার মানে এটা 7টা, যত আর যুক্ত থাকবে তত আসলে কি স্থিতিশীলতা তত বাড়বে।
এটা কিসের ক্ষেত্রে ক্রম বলছে? এটা স্থায়িত্বের ক্রমগুলো বলছে আর কি। এরকম একটা প্রশ্ন হতে পারে, নিচের কোনটি স্থিতিশীল আর কি, এরকম। ইলেকট্রোফাইল কোনগুলা? ইলেকট্রোফাইল হতে পারে ই প্লাস, মানে পজিটিভ সাইন থাকলে ইলেকট্রোফাইল। আর তুমি যদি দেখো কোথাও NU মাইনাস, মানে কোথাও মাইনাস সাইন দেখা, মানে তুমি হচ্ছে নিউক্লিওফাইল বলবো আর কি। তাহলে যদি বলি তোমার H প্লাস, এটা কি একটা ইলেকট্রোফাইল, CH3 প্লাস, এটা একটা কি ইলেকট্রোফাইল, NO2 প্লাস, এটা একটা ইলেকট্রোফাইল। আবার ধরো যে তোমাকে বলতেছে কি Cl প্লাস, এটা একটা ইলেকট্রোফাইল, কিছু একটা হইলে সেটার নাম কি ইলেকট্রোফাইল, প্লাস হইলে। আচ্ছা, আবার মাইনাস হওয়া মানে কি? যেমন ধরো OH মাইনাস একটা নিউক্লিওফাইল, যেমন ধরো CH3 মাইনাস নিউক্লিওফাইল, তারপরে ধরো যে তোমাকে বলতেছি Cl মাইনাস নিউক্লিওফাইল, তারপরে হলো তোমাকে বললাম ওকে, তো এই পর্যায়ে এটাতে রেখে দিন আমাকে আপাতত। এগুলো হচ্ছে নিউক্লিওফাইল, মাইনাস নাম্বার মানে কি নিউক্লিওফাইল হবে আর কি, গেল। এর বাইরে ইলেকট্রোফাইল আরো কেউ হতে পারে কারা? যারা হচ্ছে লুইস অ্যাসিড, মানে হচ্ছে বা অষ্টক অপূর্ণ আছে, লিখে রাখতে পারো এরকম, যারা হচ্ছে অষ্টক অপূর্ণ আছে, অষ্টক অপূর্ণ আছে, তারা হচ্ছে কি অপূর্ণ, অষ্টক অপূর্ণ আছে, তারা হচ্ছে তোমার কাছে কি ইলেকট্রোফাইল। এক্সাম্পল যদি বলি, যেমন ধরো AlCl3 লুইস অ্যাসিড, BF3 লুইস অ্যাসিড, ঠিক আছে, BF3 লুইস, BF3 লুইস অ্যাসিড, এরকম টাইপের। এখানে মানে কি যারা মুক্ত জোর ইলেকট্রন যাদের আছে তারা হচ্ছে নিউক্লিওফাইল। কি জোর ইলেকট্রন আছে? মুক্ত, মুক্ত জোর ইলেকট্রন যাদের আছে, মুক্ত জোর ইলেকট্রন যাদের আছে তারা হচ্ছে কি নিউক্লিওফাইল। এক্সাম্পল যদি বলি NH3, NH3, তারপরে ধরো যে মুক্ত ইলেকট্রন আছে, তারপর হচ্ছে পানি, মুক্ত জোর ইলেকট্রন আছে, এরকম টাইপের আর কি। এখানে একটা ছোট্ট কাহিনী আছে, এখানে যদি SO3 এটার মধ্যে যদিও বা অষ্টক অপূর্ণ না, তার থেকে বেশি আছে, তবুও এটা সে কি একটা, তবুও সে আছে একটা, তবুও সে হচ্ছে আমাদের কাছে একটা কি, এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। ইলেকট্রোফাইল মানে কি যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখায়, নিউক্লিওফাইল মানে কি যে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ দেখায়। তার মানে এরা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ দেখা যায়, মাইনাস সাইন অথবা মুক্ত জোর ইলেকট্রন। তো এগুলোতে মনে রাখবা, এখান থেকে মোটা থেকে তুমি একটা মার্ক পাইলেও পাইতে পারো আর কি, কারণ এখান থেকে ভালো পরিমাণে প্রশ্ন হয় সাধারণত। তাহলে এই পার্টটা গেল, এরপরে পার্টের দিকে আসো। এরপরে পার্টের দিকে আসলে তোমাকে দেখাবে, দেখবা তোমাকে দেখাবে বইয়ের মধ্য থেকে যে অ্যারোমেটিক পার্ট থেকে প্রশ্ন হইতেছে আর কি, যে কোনটা অ্যারোমেটিক যৌগ, কোনটা অ্যারোমেটিক যৌগ না। আমরা কি বললাম? অ্যারোমেটিক যৌগ, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, এইরকম কথা নিয়ে প্রশ্ন হইতে পারে, গেল। আচ্ছা, তুমি অ্যারোমেটিক যৌগ যাচাই করবা কি দিয়ে? আমি তোমাকে একটা কথা যাচাই করবা, তুমি এইটা দিয়ে 4n+2 দিয়ে তুমি যাচাই করবা আর কি, ঠিক আছে, যেগুলো আছে এগুলোতে যাচাই করলে হয়ে যাবে। তার মধ্যে n এর মান কি হতে পারে? 0 হতে পারে, n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম। n এর মান যদি 0 হয় তখন এটা হচ্ছে কি নাম্বার বলে এটা জানো? এটার নাম বলে হচ্ছে হাকেল সংখ্যা বলে। এটাকে কি বলে জানো? হাকেল সংখ্যা বলে, হাকেল সংখ্যা বলে। হাকেল সংখ্যা তাহলে 0 হওয়া মানে কত? 2, এটা হওয়া মানে কত? 6, এটা হওয়া মানে কত? এটা হওয়া মানে হচ্ছে 10, এটা হওয়া মানে তাহলে কত? এটা মানে হচ্ছে 14, ঠিক আছে। ওকে, তো এটা এমসিকিউ হতে পারে, নিচে কোনটা হাকেল সংখ্যা, এটা এমসিকিউ হতে পারে, হইলো, সমস্যা নেই। 2 এর একটা এক্সাম্পল তোমারে বলি। 2 এর এক্সাম্পল মানে হচ্ছে এরকম টাইপের, এই যে 2 এর এক্সাম্পলটা হচ্ছে এরকম টাইপের, হচ্ছে 2 এর এক্সাম্পলটা কি? 2 এর এক্সাম্পলটা হচ্ছে এটা, এই যে হাইড্রোজেন দিয়ে দিলাম, এই যে হাইড্রোজেন দিয়ে দিচ্ছি, দুইটা না একটা হাইড্রোজেন, সরি দুইটা না একটা করে হাইড্রোজেন আছে। তো এটা হচ্ছে একটা সাইক্লোপ্রোপিন, বাট এটা একটা অ্যারোমেটিক যৌগ, যেগুলো লালগুলো লিখবো সবগুলো অ্যারোমেটিক যৌগ আর কি। 6 এর এক্সাম্পল যদি তোমারে বলি, 6 এর এক্সাম্পল তো সবচেয়ে সুন্দর এক্সাম্পল। তো আমাদের কাছে হচ্ছে কি, এই যে বেনজিন আছে, তারপর আমাদের কাছে কি আছে, আমাদের কাছে ধরো যে টলুইন আছে, ইভেন টলুইন আছে, এটা একটা এক্সাম্পল হতে পারে। তারপরে ধরো যে আমরা যদি 5 কার্বনের মধ্যে যদি যাই, 5 কার্বনের মধ্যে যদি যাই, 5 কার্বন না 4 কার্বন, আর এসে ধরো যে আমরা 5 মেম্বারের দিকে যাচ্ছি, এটা একটা হইতে পারে, এটা একটা হইতে পারে। এটার নাম কি বলো তো, তোমরা একটু নিজেরা বলো, এটার নাম কি, তোমরা নিজেরা একটু বলো, এগুলোর নাম কি কি আর কি, নামগুলো প্রশ্ন হইতে পারে চাইলে। তারপর ধরো যে এখানে একটা হইতে পারে, এখানে নাইট্রোজেন দিলাম, এরকম হইতে পারে, একটা প্রশ্ন হইতে পারে। কারণ এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে ফিউরান, এটার নাম হচ্ছে ফিউরান। এটার নাম কি? এটা হচ্ছে ফিউরান, সরি। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে থায়োফিন, এটার নাম হচ্ছে থায়োফিন, থায়োফিন। এটার নাম কি? এটার নাম হচ্ছে পাইরল, এটার নাম হচ্ছে পাইরল, গেল ঘটনাটা। সো এরকম এই নামগুলো হতে পারে কোনটা অ্যারোমেটিক যৌগ, লাল মানে কিন্তু বলছি অ্যারোমেটিক যৌগের কথা বলছি। আচ্ছা, এটা দিয়ে একটা এক্সাম্পল যদি তোমারে বলি, তাহলে কোনটা সেটা সবচেয়ে ফেভারিট এন্ড সবচেয়ে পরিচিত, সেটা কোনটা? এটা হচ্ছে আমাদের কাছে এই ন্যাপথালিনটা আর কি, ন্যাপথালিন। আর এইটার একটা এক্সাম্পল বলো, এটা একটা এক্সাম্পল যদি লিখতে চাই, তাহলে তিনটা এখানে কি আছে, তিনটা বেনজিন বলয় থাকবে, তার মানে তিনটা চক্র আছে আর কি, তিনটা বেনজিন বলে তিনটা চক্র, এটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন।
অ্যানথ্রাসিন, ন্যাপথালিন এই জিনিসগুলো সবগুলো কি অ্যারোমেটিক যৌগের উদাহরণ। জিনিসটা খেয়াল করে দেখো একটু। তাহলে কোনটা কোনটা উদাহরণ না, তাই না? কোনটা কোনো উদাহরণ না, এটা মনে রাখতে বলতেছে আর কি। এটা মনে রাখো, যেমন ধরো এইটা একটা তোমার কাছে উদাহরণ না, রেখা যদি এরকম টাইপের থাকে, তাই না? এটা যদি একটা থাকে, এই যে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, 8টা আছে, তার মানে কি এখানে 4টা আছে, তার মানে 8টা পাই ইলেকট্রন আছে। বাট একটা রিং এর জন্য হয়তো পাই ইলেকট্রন কয়টা, 6টা, আগের সংখ্যার সাথে মিলতো, বাট মিলতেছে না, এই জন্য এটা অ্যারোমেটিক যৌগ না। এটা একটা এক্সাম্পল। তারপর তোমরা যে এইটা একটা অ্যারোমেটিক যৌগ না, এটা একটা এক্সাম্পলের মধ্যে থাকলো আর কি, অ্যারোমেটিক যৌগ না। তারপরে ধরো যে এখানে ধরো যে কার্বন দিছি, এটা একটা অ্যারোমেটিক যৌগ না। সো মোটা থেকে দেখা গেল পরীক্ষায় প্রশ্ন আসবে নিচে কোনটি অ্যারোমেটিক যৌগ, নিচে কোনটি অ্যারোমেটিক যৌগ না। এখান থেকে প্রশ্নের পার্ট চলে গেল আর কি। তার মানে আমরা 3 নাম্বার ক্যাটাগরিটা পর্যন্ত করে ফেলছি। আমরা কিন্তু বইয়ের চ্যাপ্টারের ক্রোনোলজি অনুযায়ী আগাচ্ছি আর কি। ক্রোনোলজিতে মানে শুরুতে যেটা আছে সেখান থেকে শুধুমাত্র নামকরণের পার্টটা আবার অ্যাভয়েড করে সামনে চলে আসছে আর কি, সমস্যা নেই। আচ্ছা, এরপরের পার্টের দিকে যদি আমরা যাই, এরপরের পার্টটা একদম র্যান্ডমলি পড়াশোনা শুরু হইতেছে যে কি হয় বা না হয়। একটা কাজ করতে চাই, হ্যাঁ, ধরো যে আমরা এক পাশ থেকে শুরু করি, দেখি কি কি করা যায় বা না করা যায়। খুবই মানে কি বলে এটাকে, তোমাদের বাসায় তোমরা যেভাবে রিভাইজ দিবা ঠিক এরকম করে আর কি, একদম গুছানো না। একদম মানে গুছানো না বলতে কিরকম, মানে নিজের মতো করে শুরু করা, কাইন্ড অফ মনে হচ্ছে যে তুমি নিজে পড়তেছো এরকম। তুমি এভাবেই পড়াশোনা শুরু করবা, দেখবা তোমার ভালোর দিকে তুমি আগাবা আর কি, মানে বাকি পার্টটা পড়ার জন্য, ফুল পার্টটা পড়ার জন্য। খুব ভালো করে জিনিসটা খেয়াল করবা, তাহলে একবারে মনোযোগ দিবা, একবারে আমি চাইবো তোমরা কি ওটা সুন্দর করে লিখবা, লিখে এটাকে করবা আর কি এরকম। তাহলে CH3 CHO, ধরো আমার কাছে এইটা একটা স্টার্টিং মলিকুল নিয়ে আমি শুরু করছি আর কি। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথানল। এটার নাম শুরু করছে কি ইথানল দিয়ে। এখন আমি একটা কাজ করি, আমি এর সাথে জিঙ্ক অ্যামালগাম দিই, আমি এর সাথে জিঙ্ক অ্যামালগাম দিলাম এবং গাঢ় HCl দিলাম, দিলাম। এই বিক্রিয়াটার নাম কি কেউ বলো? হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বলে। কি বিক্রিয়া বলে? ক্লিমেনসন বিক্রিয়া। আমি তোমাকে কিন্তু নোট করতে বলছি, আমার নোটটা না, তুমি এটা দেখবা আমার সাথে সাথে, বাট তুমি নোট করবে সাথে সাথে আর কি, সাথে সাথে নোট করে যত সুন্দর করে লেখা যায় একটা জায়গায় ওইভাবে লিখবা। এর সাথে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দিবা। দিলে তখন কি উৎপন্ন হলো আমাদের কাছে? এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা তখন CH2 মূলকে পরিণত হবে, CH2 মূলকে পরিণত হলো। এটা নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আর কি। গেল? আচ্ছা আচ্ছা, এইটা তো তৈরি করছি না, এটা আমরা অন্য জায়গা থেকে দেখি তৈরি করতে পারি কিনা, দেখি। CH2 ডাবল বন্ড CH2, এটা ধরো যে আছে, এখান থেকে এটা তৈরি করা যায় কিনা। হ্যাঁ, সুন্দরভাবে যায়। কি করতে হয় তখন? নিকেল দিতে হবে 180°C তাপমাত্রায়, এটা তৈরি করা সম্ভব আর কি। গেল ঘটনাটা। আচ্ছা, ওইটা কি আরো কোনোভাবে তৈরি করা যায় কিনা দেখি আমরা একটু। আমরা যদি তৈরি করতে পারি কিনা দেখি। আমরা একটা ইথাইন নিচ্ছি, সেই ইথাইন থেকে তৈরি করা যায় কিনা, এই ইথান থেকে এটা তৈরি করা যায় কিনা। অবশ্যই তৈরি করা যায়। 2 মোল হাইড্রোজেন, সরি এখানেও হাইড্রোজেন দেওয়া লাগতো, দিলাম। 2 মোল হাইড্রোজেন সাথে যদি আমরা নিকেল প্রভাবক দিতাম তখনও তৈরি হতো আর কি এটাতে। তাহলে এটা 2 মোল লাগতেছে, তাই তো? এবার এইখান থেকে এটা তৈরি করা যাবে কিনা? হ্যাঁ, তৈরি করা যায়। এখানে কি 1 মোল শুধু হাইড্রোজেন দিব, তৈরি হয়ে যাবে। বাট এই জায়গায় পিডি প্লাস বেরিয়াম সালফেটটা লাগবে, পিডি প্লাস বেরিয়াম সালফেটটা লাগবে। তাহলে এটা কি করছে? এটা হচ্ছে রোজেনমান বিকারক বলে এটাকে। কি বিকারক বলে? রোজেনমান বিকারক। এর প্রভাব বিশ হিসেবে কাজ করছে। 2 মোল যুক্ত হওয়ার কথা ছিল, 1 মোল যুক্ত করে থামাই দিচ্ছে আর কি। গেল? আচ্ছা, এবার আমরা আগে এই পার্টটা, আমরা আগে পুরো এক পাশের পার্ট শেষ করব, তারপর অন্য পাশে অন্য কালার দিয়ে লিখব। এইখান থেকে এটা বানানো যাবে কিনা? সুন্দরভাবে যাবে। কিভাবে যাবে? যদি আমি এখানে পানি যুক্ত করে দেই, 2 মোল পানি যুক্ত হয়ে এই জিনিসটা তৈরি করে, পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এই অ্যালডিহাইডটা তৈরি করে। তাহলে এখানে দেখো অনেকগুলো বিক্রিয়া হয়ে গেছে না অলরেডি? হয়েছে কিনা বলো? হয়েছে। এখন আমি যদি এর সাথে আয়রন দেই, আমি যদি এর সাথে 400°C তাপমাত্রা দিই, তখন আমার কাছে এখান থেকে কি উৎপন্ন হবে? তখন আমার কাছে তৈরি হবে হচ্ছে বেনজিন তৈরি হবে আর কি। বেনজিন তৈরি হওয়ার মাধ্যমে অনেক জায়গায় পৌঁছাতে পারবো, সেটা পরে। আগে আমার এই পার্টটা হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। এবার আমরা সামনের দিকে একটু মুভ করি। সামনের দিকে মুভ করার আগে এখানে একটা পার্ট শেষ করে দিয়ে যাই, ক্লোজার দিয়ে যাই। যদি আমি এখানকার মধ্যে HCl যুক্ত করে দেই, তখন কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে হচ্ছে CH2 ডাবল বন্ড CHCl, ভিনাইল ক্লোরাইড। সেই ভিনাইল ক্লোরাইড থেকে পরবর্তীতে আমি কি পাবো? পরবর্তীতে আমি এখান থেকে PVC পাবো, PVC পলিমার, পলিভিনাইল ক্লোরাইড পাবো। আবার আমি যদি এইখানকার থেকে পলিমারকরণ করি, তখন আমি কি পাবো? তখন আমি এখান থেকে পলিথিন পাবো। আমি অনেক কিছু পড়ে ফেলছি আমরা এখান থেকে। এইটুকু পার্টের মধ্যে দেখো অনেক কিছু পড়াশোনা হয়েছে। এবার চলো পার্টটা আমরা বাড়াই ফেলি, সামনের দিকে আগায় নিয়ে আর কি। তো আগে নেওয়ার জন্য অন্য একটা কালার দিলে বেটার হয়, তাই না? আচ্ছা, কালার দিছে। এখান থেকে যদি আমরা কি দেই, যদি আমরা এখান থেকে ওকে, আমরা এখান থেকে একটা কাজ করি। আমরা এখান থেকে ধরো যে জাইমান হাইড্রোজেন, এর কালারটা আমার কাছে পছন্দ হচ্ছে না,
সো আমরা হচ্ছে এখান থেকে জাইমান হাইড্রোজেন দিই আর কি। ধরো এখান থেকে আমরা কি দিলাম, জাইমান হাইড্রোজেন দিতে পারি। জাইমান হাইড্রোজেন দিব না, আমরা আগে অ্যাসিড বানাই। এখান থেকে আমরা দিলাম কি, জাইমান অক্সিজেন দিলে তাহলে কি হবে, জারণ হবে। জারণ হওয়া মানে কি তৈরি করে, CH3COOH, একটা অ্যাসিড তৈরি করছে আর কি, ঠিক আছে। আবার এইখান থেকে যদি আমরা বিজারণ করি মানে জাইমান হাইড্রোজেন দেই, তখন আবার কি এটাই তৈরি হবে। বুঝছো ঘটনাটা? আচ্ছা, এবার তুমি ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো একটা পার্টে, যে এইখান থেকে এই যে অ্যাসিড যেটা তৈরি করছে আর কি, সেই অ্যাসিডের সাথে তুমি যদি একটা অ্যালকোহল দাও, এখানকার OH আর অ্যালকোহল থেকে আসবে H, মিলে পানি বের হয়ে যাবে। তাহলে কি থাকলো ওখানে, থাকলো CH3CO, তার সাথে থাকলো হচ্ছে OR, এটা একটা অ্যাস্টার তৈরি হবে আর কি তখন। তার মানে এখানে তুমি কি বুঝলা, বলো, তুমি এখান থেকে বুঝলা অ্যাসিডের সাথে অ্যালকোহল মিলাইলে অ্যাস্টার তৈরি হয়। আবার তুমি উল্টাটাও বলতে পারো, এই যে অ্যাস্টার থেকে অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যায়, দুটো পার্টি কিন্তু এখান থেকে বলা যায়। জিনিসটাকে মাথায় রাখবে ভালোভাবে। আচ্ছা, এখন আমরা যেটা এখানে তৈরি করছি, ভালো করে জিনিসটা বুঝো, যে আমরা এখান থেকে একটা অ্যালকোহল নিলাম, CH3CH2OH, এইখান থেকে আমি যদি জারণ করি, মৃদু জারণ করছি, তাহলে এখান থেকে অ্যালডিহাইড আসবে। আবার এইখান থেকে যদি আমি মৃদু বিজারণ করি জাইমান হাইড্রোজেন দিয়ে, তখন কি উৎপন্ন হবে, এখান থেকে আবার অ্যালকোহল উৎপন্ন হবে। আর আমি যদি এখান থেকে তীব্র জারণ করি, তখন আমি কি পাবো, এখান থেকে অ্যাসিড পাবো। আর অ্যাসিড থেকে যদি আমি তীব্র বিজারণ করি, তখন আমি অ্যালকোহল পাবো। তাহলে অনেকগুলো বিক্রিয়া কিন্তু এখানে লেখা হয়েছে, ঠিক আছে কথাটা, এটা জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। এখন কথার মধ্যে আসো, জিনিসটাকে নিয়ে ভালো করে মাথার মধ্যে নিয়ে আসো, শর্ট করে যেহেতু রিভাইজ দিচ্ছি আমরা, তাই এখন চলো, এখন আমরা কি কোনোভাবে একটা কাজ করতে পারি কিনা, আমরা ওই RMGX এর বিক্রিয়াটা পরে যাই, আমরা এখান থেকে আসি আগে। এই যে আমাদের কাছে বেনজিন তৈরি হয়ে গেছে যেহেতু আর কি, তো বেনজিন তৈরি যেহেতু হয়েছে, বেনজিনের সাথে আমরা যদি RX দিই, অ্যালকাই হ্যালাইড দিই, সাথে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিই, তাই না, ড্রাই অবস্থাতে, এটা হচ্ছে আমাদের কাছে কি ফিদেল ক্রাব অ্যালকাইলেশন হবে। তাহলে এই যে একটা বেনজিন পাইছি, তার সাথে গিয়ে যুক্ত হয়েছে এটা, বেনজিন যুক্ত হয়েছে। এর সাথে যদি আমরা আর না দিয়ে আমরা যদি এটা না দিয়ে RCOCl দেই, তার সাথে যদি আমরা AlCl3 ড্রাই অবস্থাতে যদি ডি দিছি শুধুমাত্র, তখন কি উৎপন্ন হবে, সিএলটা যায় জাস্ট এখানে বসবে। এই যে আমাদের কাছে বেনজিনটা আছে, বেনজিনের মধ্যে গিয়ে এই যে বেনজিনের মধ্যে কি বসবে, CO সাথে হচ্ছে আর বসবে, সিএলটা বাদ শুধুমাত্র। এখানকার মধ্যে আমরা যদি কি দিই, নাইট্রোমূলক দেই, মানে নাইট্রোমূলক যদি দেই প্লাস অবস্থায়, তখন তাহলে কি হবে, মানে নাইট্রিক অ্যাসিড থেকে যেটা আসবে, তখন এটা কি নাইট্রোবেনজিন উৎপন্ন করবে। আবার আমরা যদি এখানে SO3 দেই সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন গিয়ে যেটা আসবে সালফোনিক অ্যাসিড আসবে আর কি, তখন যেটা আসবে সালফোনিক অ্যাসিড আসবে। আমরা যদি এখানকার মধ্যে ক্লোরিন দেই সাথে যদি Fe দেই, তখন কি হবে, তখন এটা হচ্ছে ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যে এটার মধ্যে যদি আমরা ক্লোরিন দেই বাট আমরা যদি ইউভি দেই, তখন কি উৎপন্ন হবে জানো, তখন প্রত্যেকটা পার্টে ক্লোরিন যুক্ত হবে, তখন এটার নাম হবে হচ্ছে গ্যামাক্সিন বা লিন্ডেন নাম হবে আর কি। বেনজিনের অনেকগুলো বিক্রিয়া এখানে করা হয়েছে না, হয়েছে তো? ওকে, সো মোটা থেকে অনেক কিছু হয়েছে। আমরা এখান থেকে আরেকটা ছোট্ট একটা ট্রি বের করব। খুবই র্যান্ডমলি লিখতেছি এই কারণে যে আমি চাই তুমি নিজে আসলে বাসায় এটা একটু লেখো, ঠিক আছে। এখান থেকে ধরো যে আমরা আর এর জায়গায় আমরা লিখছি CH3 নিলাম, তখন তার নাম দিলে কি হবে, এই যে নাম টলুইন হয়েছে। টলুইনের সাথে আমরা যদি টলুইনকে নাইট্রেশন করি, মানে নাইট্রোমূলক যদি অ্যাড করি, তাহলে একটা সময় যাওয়ার পরে সব জায়গায় বসে কি উৎপন্ন করবে বলো, TNT উৎপন্ন করবে। টলুইন থেকে কি উৎপন্ন করবে, TNT উৎপন্ন করবে। অনেকগুলো পার্ট হয়েছে একদম। তো তুমি যে কাজটা করবা, সবগুলো বিক্রিয়াটা এখন খাতার মধ্যে দেখে লিখবা, একবার ভিডিওটা দেখে পজ দিয়ে লিখবা। যদি খুবই র্যান্ডমাইজড হয়েছে, বাট অনেকগুলো তথ্য এখানে আমাদের কাছে আসছে, এই তথ্যগুলো থেকে তোমাকে প্রশ্ন হইতে পারে। এবার যাই হচ্ছে পরের পার্টের দিকে বলতে কি, এখানে কিছু একটু হালকা পার্ট একটু গুছাই দিব আর কি, গুছাই দেওয়ার পার্টটা কিরকম, ধরো আমরা শুরু করছি হচ্ছে RMGX থেকে শুরু করছি, এখান থেকে শুরু করার সময় আর এর পার্টটা হলো মাইনাস, এমজি এর পার্টটা হচ্ছে প্লাস।
এর সাথে যদি আমি পানি যুক্ত করি, তাহলে এই যে প্লাস এই যে মাইনাস, তাহলে কি হবে, আর এর সাথে এইচ যুক্ত হবে, তাহলে অ্যালকেন উৎপন্ন হলো। তাহলে গ্রিগনার্ড বিকারক এটার নাম কি বলে জানো? গ্রিগনার্ড গ্রিগনার্ড বিকারক বলে। গ্রিগনার্ড বিকারকের সাথে পানি দিলে কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। এর সাথে আবার যদি কার্বন ডাই অক্সাইড দেওয়া হয় তখন এখান থেকে আসে হচ্ছে একটা অ্যাসিড আসে আর কি, অ্যাসিড আসে। আবার এর সাথে তুমি যদি কি দাও, এর সাথে কি দিবা, HCHO যদি দাও, HCHO যদি দাও, তখন তোমার কাছে আসবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল আসবে, 1 ডিগ্রি অ্যালকোহল আসবে। তুমি যদি এর সাথে HCS এর বাইরে, HCSO দেওয়া নাই বাট RCHO দিছো, মানে কি হাইড্রোজেন বেঁধে রেখে অন্য যে কোনো অ্যালকাইল মূলক এখানে দাও, তখন আসবে কি 2 ডিগ্রি অ্যালকোহল আসবে, 2 ডিগ্রি অ্যালকোহল আসবে। যদি এখানে তুমি কি দাও, তুমি যদি এলডিহাইড না দিয়ে যদি কিটোন দাও, কিটোন দাও, তখন তোমার কাছে আসবে কি 3 ডিগ্রি অ্যালকোহল আসবে, 3 ডিগ্রি অ্যালকোহল আসবে। সো এই পার্টটা অনেক জরুরি এখানে আর কি, বুঝতে পারছো তো জিনিসটা? সো এই পার্টটা আসলে কোনোভাবে মিস করানো যাবে না, এই পার্টটা আসলে মনে রাখতে হবে ভালোভাবে, এই পার্টটা গেল। আচ্ছা, এর বাইরে আরো কিছু পার্ট আসলে নিয়ে কথাবার্তা বলা যায়। অর্গানিক তো আসলে শেষ নাই, তুমি আসলে যতটা কনসাইজ করে মনে রাখতে পারো আর কি, এরকম। আচ্ছা, আমরা তো আরেকটা হালকা পাতলা ভাবের দিকে যাব। ধর আমরা এবার অ্যাসিড থেকে শুরু করছি, এই যে অ্যাসিডটা নিছে, এই অ্যাসিডের সাথে আমি যদি কার বিক্রিয়া দিই, সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া দিই, তখন উৎপন্ন হলো কি সি, এরকম করে উৎপন্ন হয়েছে, লবণ উৎপন্ন হয়েছে। এই লবণের সাথে পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক না, এটা যে ক্যালসিয়াম অক্সাইড দিলেই হয়, তাহলে আমরা সোডা লাইম বিক্রিয়া করতেছি আর কি, মূলত ধরো ক্যালসিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তখন কি উৎপন্ন হবে, এখান থেকে সোডিয়াম কার্বনেট বের হয়ে যাবে আর RH মানে একটা অ্যালকোহল উৎপন্ন হবে। দেখো এই যে আমাদের কাছে কার্বন সংখ্যা যা ছিল, একটা কার্বন কিন্তু কমে গেছে। আচ্ছা, মানলাম। এর সাথে আমরা যদি কি করি, PCl5 এর যদি বিক্রিয়া দিই, তখন কি হয়, এই পার্টটা কমে যায়, কমে গিয়ে কি উৎপন্ন হয়, আর COC এর উৎপন্ন হয় আর কি। আবার এই পার্টের সাথে আমরা কি যদি বিক্রিয়া দিই, এই পার্টের সাথে যদি আমরা একটা অ্যালকোহলের বিক্রিয়া দিই, একটু আগে বলে আসছিলাম, মনে আছে কিনা, ওখান থেকে OH, এখান থেকে H মিলে কি উৎপন্ন হবে, একটা এস্টার উৎপন্ন হবে, এখান থেকে কি উৎপন্ন হবে, একটা এস্টার উৎপন্ন হবে আর কি। এই তো পার্টগুলো নাকি। আচ্ছা, এখান থেকে যদি আমরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিই, খেয়াল করে দেখো তো, এখান থেকে H, এখান থেকে OH, তার মানে আমাদের ওইখান থেকে কি হইলো, ওইখান থেকে আমাদের এই যে NH2 শুধু এখানে আসবে আর কি, অ্যামাইড উৎপন্ন হবে। ঘটনা কি ক্লিয়ার কিনা? তার মোটা দাগে কি আমরা এই যে অ্যাসিডের বিক্রিয়াগুলো কেমন হয় না হয় দেখে ফেলছি তো, না দেখে ফেলছি না? ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের কিছু জৈব যৌগের ব্যাপারটা নিয়ে আমাদের আর কিছু MCQ সলভ করতে আরো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে লাস্ট আমি এই পর্যায়ে গিয়ে যা পড়াবো এটার মধ্যে থেমে যাবো আর কি আমরা আপাতত। পরবর্তীতে একটা MCQ সলভ যে ভিডিওটা আসবে, তো সেই সলভের মধ্যে প্রতিটা MCQর সাথে সাথে আমি একটু করে এক্সপ্লেন করার চেষ্টা করবো, যাতে আরো ভালো হয় আর কি। এর বাইরে তোমরা মাস্টার ক্লাসটা দেখলে আরো অনেক ডিটেলসে জানতে পারবা, গোছানো আছে আরো। বাট এটা শুধুমাত্র একটা ছোট্ট ভিডিও, তুমি শুধুমাত্র অর্গানিকটার জন্য মনে রাখবে আর কি, ঠিক আছে? বাট তোমার নোট করাটা এখানে খুব বেশি জরুরি, আমি আবারও ইনফোর্স করতেছি এই জায়গাটায়। ওকে, এবার একটু এখানে আসো। যেমন ধরো আমাদের কাছে কি দেওয়া আছে, ধরো এইটা দেওয়া আছে, একটা RCHO দেওয়া আছে। আবার ধরো কোথায় দাও, RCHO না দিলে আমি একটু সুবিধা নিই, CH3 নিই। আমি এখানে নিলাম CH3CHO নিলাম। আবার তোমার কাছে নিলাম CH3CO CH3 নিলাম। ঠিক আছে তো ঘটনাটা? আচ্ছা, এখন এই জিনিসটার সাথে আমরা DNP দিছি। DNP মানে ডাইফিনাইল হাইড্রোজেন, ঠিক আছে, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন এটাকে বলে। সো এটার সাথে বিক্রিয়া দেয়, এও বিক্রিয়া দেয়, এও বিক্রিয়া দেয়। বাট তুমি যদি এবার টলেন বিকারকের সাথে বিক্রিয়া দাও, টলেন বিকারকের সাথে যদি বিক্রিয়া দাও, তখন কি হবে জানো, শুধু এইটা বিক্রিয়া দিবে, এইটা বিক্রিয়া দিবে না। তার মানে ডিএনপি দিয়ে আমরা কি নির্ণয় করতে পারবো না, কোনটা এলডিহাইড কোনটা কিটোন, কোনটা নির্ণয় করতে, শুধুমাত্র বোঝা গেল যে টলেন বিকারক আর ফেলিন দ্রবণের সাথে কে বিক্রিয়া করে, এলডিহাইড বিক্রিয়া করে, কিটোন আসলে বিক্রিয়া করে না। এভাবে তুমি আসলে ডিফারেন্সিয়েট একটা করতে পারো। ক্লিয়ার কথাটা? ওকে। এখন এর বাইরে তুমি আসলে এটার অর্গানিকে অনেক কিছু পড়ার সুযোগটা আছে এখনো, বাট অর্গানিকে আসলে সবকিছু একটা ভিডিওর মধ্যে নিয়ে আসলে, বা ধর নিয়ে আসলাম সবকিছু, বা সবকিছু মাথার মধ্যে নিয়ে পরীক্ষা হলে যাওয়াটা খুব চ্যালেঞ্জ। সো এখানে ক্লাসের মধ্যে যা যা করাইছে, তুমি যে কাজটা করতে পারো, এই জিনিসটা সুন্দর করে নোট করে রেখে তুমি পরীক্ষার মধ্যে যাইতে পারো আর কি।
এর বাইরে আমি তোমাকে সাজেস্ট করবো মাস্টার ক্লাসটা দেখো, তোমার হাতে এখনো সময় আছে। মাস্টার ক্লাস দেখলে ফুল অর্গানিকটাই কভার হয়ে যাবে, ফুল হচ্ছে যে তোমার কেমিস্ট্রি পুল পার্টটা কভার হয়ে যাবে। এর বাইরে আরেকটা কথা বলি, তোমাদের তো এখন আমি জিএসটির প্রশ্ন সলভ করাইনি, জিএসটির প্রশ্ন সলভ করায় আমি আসলে 2টা ভিডিও দিব আর কি। তো সেখান থেকে কি দেখা যাবে যে তোমার কাছে জিএসটির প্রশ্ন সলভ করার মাধ্যমে আরও জিনিসগুলো আরও ক্লিয়ার হওয়া শুরু করবে আর কি। সো আমি তোকে বলবো এটা নোট করে রাখো, দেন প্রশ্ন সলভের ভিডিওটা যখন দেখবা তোমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এই অপেক্ষাতেই থাকো, ভাইয়া আমি তোমাকে ভিডিওটা আপলোড করি। আর এইটার যে নোটটা, তুমি এই নোটটা পাবা তুমি কোথায়? আমাদের যে অক্সিগেমের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও পাবা, এর বাইরে তুমি হচ্ছে যে ফেসবুক যে গ্রুপটা আছে তুমি সেখান থেকেও পাবা আর কি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আজ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।